আসসালামু আলাইকুম। লার্ন উইথ সোহানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি এবং আলিম শিক্ষার্থীদের আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ের মহাকাশ অভিযান নিয়ে। প্রথমে মহাকাশ অভিযান কি, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতেই পারে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা তোমরা একটু ভালো করে দেখে নিও, তোমাদের বইয়ে কিন্তু অনেক লম্বা করে দেওয়া আছে। এখানে যেটা নাকি আমি একদম ছোট করে দিছি, তোমরা জাস্ট এটা পড়লে হয়ে যাবে। মহাকাশ অভিযান কি? মহাকাশ অভিযান হলো মহাকাশ সম্পর্কে জানার জন্য মানুষের পরিচালিত বৈজ্ঞানিক গবেষণা এবং মহাকাশ ব্যবহার করে মহাকাশে যাওয়া ও তথ্য সংগ্রহের প্রক্রিয়া। এটা ছোট, একদম আমি ছোট করে বললাম, তোমরা চাইলে আর একটু বাড়াই বলতে পারো। আমি ছোট করে বললাম, অনেকেরই কিন্তু মনে থাকে না, সেই জন্য এটা আমি ছোট করে বললাম আর কি। মহাকাশ যানের গতি, মহাকাশ যানের যেটা নাকি গতি আছে এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, এটা এমসিকিউর জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একটি মহাকাশযানকে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করতে ঘন্টায় প্রায় 48,000 কিলোমিটার গতিবেগ অর্জন করতে হয়, যা শব্দের গতিবেগ থেকে প্রায় 8 গুণ বেশি। এটা কিন্তু একটু সংখ্যাটা মনে রাখিও, কত মানে কিলোমিটার, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে। তারপর পুনরাগমন প্রক্রিয়া। পুনরাগমন প্রক্রিয়া হলো যখন কোনো একটা মহাকাশযান পৃথিবীতে ফিরে আসে তখন বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড গতির কারণে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপ নিয়ন্ত্রিতভাবে কমিয়ে এনে মহাকাশযানকে নিরাপদে অবতরণ করানো হয়। এটা মূলত কি জন্য এত তাপ সৃষ্টি হয়? এটা যখন নাকি মহাকাশে যায় তখন এটা স্বাভাবিকভাবে থাকে, এরপর মহাকাশ থেকে যখন নাকি এটা পৃথিবীতে প্রবেশ করতে চায় তখন পৃথিবীতে যেটা নাকি বায়ুমণ্ডলের স্তর রয়েছে এই স্তরের মধ্যে যখন নাকি প্রবেশ করে তখন এই বায়ুমণ্ডলের সাথে মহাকাশযানের ঘর্ষণ হয়। এই ঘর্ষণের কারণে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়। তথ্য যোগাযোগ। মহাকাশযানের সাথে পৃথিবীর সংযোগ রক্ষা করতে উন্নত মানের রেডিও তরঙ্গ ও কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হয়। অবশ্যই যদি যোগাযোগ না থাকে তাহলে তো আমরা জানতে পারবো না ও কি করতেছে ওইখানে। মহাকাশযানের মধ্যে যদি কোনো মানুষ থাকে আর কি। মহাকাশযান দুই রকমের রয়েছে, একটা হলো মনুষ্যবিহীন আর একটা হলো মানুষসহ। এরপর রয়েছে মহাকাশ অভিযানের গুরুত্ব। মহাকাশে আমরা কেন অভিযান করব? এখানে আমি 6টা পয়েন্ট লিখে রাখছি, তোমরা এগুলো একটু ভালো করে দেখে নিও, তারপর আমি একটু করে বলে দিচ্ছি। 1 নম্বরে ছায়াপথের গ্রহ নক্ষত্র এর গঠন এবং পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। পৃথিবীর বায়ুমণ্ডল ও আবহাওয়া সম্পর্কে তথ্য পর্যবেক্ষণ ও সংগ্রহ করার জন্য। অবশ্যই বর্তমানে আমাদের কিন্তু স্যাটেলাইট দিয়ে সবকিছু হয়, যেমন নাকি এখানে জিপিএস এর কথা আছে এবং আবহাওয়া সম্পর্কিত তথ্য। যেমন বর্তমানে কিন্তু আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। এখন যদি আমরা কোনো একটা ওয়েদার সম্পর্কে জানতে চাই, একটু করে আমাদের মোবাইলে দেখলে কিন্তু আমরা জানতে পারি। মোবাইলে যদি গুগল একটু করে সার্চ দিই আজকে আমার লোকেশনের মধ্যে কিরকম আবহাওয়া হবে এবং কিরকম ওয়েদার থাকতে পারে, তখন সেটা কিন্তু সরাসরি আমাদেরকে জানিয়ে দেওয়া হয়। এটা কিভাবে জানে ওরা? এটা জানো মূলত মহাকাশ যানের মাধ্যমে। মহাকাশ যানের মধ্যে এটা হলো স্যাটেলাইট। স্যাটেলাইট এটা উপর থেকে দেখতেছে মেঘগুলো কোন দিকে যাচ্ছে, এই মেঘগুলো কোন দিকে যাচ্ছে এটার উপর ভিত্তি করে সে আমাদেরকে আগাম বার্তা জানাতে পারে, সেই জন্য এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপর জিপিএস যেটা নাকি প্রযুক্তি রয়েছে আমাদের সবার পরিচিত, সেটা হলো গুগল ম্যাপ। আমরা এখন গুগল ম্যাপ ইউজ করে আমরা যে কোনো জায়গার মধ্যে যেতে পারি। এটা মূলত জিপিএস এর মাধ্যমে করা হয়। জিপিএসটাও মূলত স্যাটেলাইটের মাধ্যমে আমাদের ফোনের সাথে কানেক্টেড। পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোনো ঘটনা, খেলা, অনুষ্ঠান সম্প্রসারে সহায়তা করা। আমরা যখন নাকি কোনো একটা ফুটবল অথবা ক্রিকেট ম্যাচ দেখি লাইভ, তখন সেটা কিভাবে দেখি? এটা আমি একটু তোমাদেরকে ভিজুয়ালি যদি দেখাতে পারি তাহলে ভালো হবে। আমি একটা ইমেজ দেখাই কিরকম ভাবে আমরা লাইভ দেখি এগুলা। এখানে একটা ক্যামেরা দেখা যাচ্ছে, এখানে ফুটবল খেলতেছে, এই ফুটবল খেলার ভিডিও করতেছে ইনি। তারপর সেকেন্ড ইমেজ যেটা নাকি আছে এখানে দেখা যাচ্ছে এই ক্যামেরা থেকে একটা যন্ত্রের মধ্যে এই সিগন্যালটা প্রবেশ করানো হয়। এই সিগন্যালটা এখান থেকে স্যাটেলাইটে পাঠানো হয়। আবার স্যাটেলাইট থেকে আমাদের যেগুলো নাকি ডিশ অ্যান্টেনা আছে, আমরা সবাই তো ডিশ ইউজ করি বাড়িতে টিভি দেখার জন্য, তাহলে এখানে ডিশের মধ্যে পাঠিয়ে দেয়। এই ডিশের সাথে আমাদের টিভির কানেক্ট থাকে, তাহলে আমরা সরাসরি টিভিতে এগুলো দেখতে পারি। তাহলে আমরা এইভাবেই লাইভ ম্যাচগুলো দেখতে পারি। এরপর পৃথিবীর পর্যবেক্ষণকারী স্যাটেলাইট এর মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করা। এরপর মহাকাশ অভিযান সম্পর্কে কতিপয় গুরুত্বপূর্ণ ঘটনা, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এখান থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ আসে, এটা অনেক ইম্পর্টেন্ট। এখানে প্রথমে রয়েছে 5 জুলাই 1687 সালে স্যার আইজ্যাক নিউটন, তার একটা বইয়ের নাম, এই বইয়ের নামটা তোমরা অবশ্যই মনে রাখি, এটা ইম্পর্টেন্ট আছে। এটা হলো ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল অফ ন্যাচারাল ফিলোসফি, গ্রন্থে মহাকর্ষ তত্ত্ব বর্ণনা করেন। সর্বপ্রথম কিন্তু আইজ্যাক নিউটনই এই বিষয়টা নিয়ে আলোচনা করার পর রয়েছে 1957 সালে 4 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন, বর্তমান যেটা নাকি রাশিয়া, আগে রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, আরো অনেকগুলো রাষ্ট্র মিলে
এটা মূলত সোভিয়েত ইউনিয়ন ছিল। এরপর অনেকগুলো রাষ্ট্র এখান থেকে চলে গেছে, তারপর রাশিয়া, বর্তমান রাশিয়া হয়েছে। স্পুটনিক 1 নামে এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেন। সর্বপ্রথম রাশিয়ায় কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেন। এই কৃত্রিম উপগ্রহ হলো বাংলায়, এটাকে ইংলিশে বলা হয় স্যাটেলাইট। আমরা তো এর আগেও দেখলাম স্যাটেলাইট কি, এবং স্যাটেলাইটের বাংলা হলো কৃত্রিম উপগ্রহ। এরপর তৃতীয়, 12 এপ্রিল 1961 সালে প্রথম মানুষবাহী নভোযান ভস্টক 1, রাশিয়ান নভোচারী ইউরি গাগারিন, এই নামটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সর্বপ্রথম কে মহাকাশে গিয়েছিল সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো ইউরি গাগারিন। ইনি ছিলেন রাশিয়ান একজন ব্যক্তি। এটা গিয়েছিল 1961 সালে 12 এপ্রিল। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা মনে রাখিও, এটা কিন্তু বেশি আসে। ভ্যালেন্টিনা তেরেস্কোভা, প্রথম নারী নভোচারী হলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা। উনি কিন্তু 1963 সালে গেছিলেন। এরপর এখানে তারিখটা দেয়া আছে 16 জুন 1963 সাল। এখানে কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু এই তারিখটা মনে হয় ভুল আছে, এটা তোমরা একটু করে সংশোধন করে নিও। তারপর এই নভোযানের নামটা হলো, এটা হলো ভস্টক 6, আর ইউরি গাগারিন যেটা নাকি ছিল সেটা হলো ভস্টক 1। এইগুলো কিন্তু একটু নামগুলো কিন্তু মনে রাখিও, এই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ভস্টক 1 এবং ভস্টক 6। ভস্টক 6 এর মধ্যে প্রথম নারী নভোচারী গিয়েছিল, যার নাম ছিল ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তারপর সফলতা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা ছিলেন ইতিহাসের প্রথম নারী যিনি মহাশূন্যে প্রথম ভ্রমণ করেন। তিনি 48 বার পৃথিবীকে প্রদক্ষিণ করেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 48 বার কিন্তু। এরপর অ্যাপোলো 11 চন্দ্রজয়, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু ভালো করে দেখিও। উৎক্ষেপণ হয় 16 জুলাই 1969 সালে। চাঁদে অবতরণ করেন 20 জুলাই 1969 সালে। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপর নভোচারী, এখানে কিন্তু 3 জন গেছিল। এই 3 জনের নামগুলো এখানে দেয়া হলো এবং তাদের ছবিও এখানে পাশে দেয়া হলো। এই 3 জনের নামগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও। আমাদের কিন্তু সকলের একটা নাম মুখস্থ আছে, সেটা হলো নীল আর্মস্ট্রং। ইনি কিন্তু প্রথম চাঁদের মধ্যে পা রাখছিল, ইনি প্রথম ব্যক্তি। এরপর আরো 2টা নাম রয়েছে যেগুলো নাকি আমাদের প্রায় মনে থাকে না, তারপরে তোমরা একটু করে দেখে নিও। কিন্তু বেশিরভাগ নীল আর্মস্ট্রং এরটাই আসে, তারপর একটু দেখে নিও। তারপর ঘটনাটা হলো নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন। আলড্রিংস তারপরে নামেন। এখানে কিন্তু নামটা একটু করে দেখিয়েন, এখানে সিরিয়াল অনুসারে দিছি আমি। এরপর মাইকেল কলিন্স, ইনি কিন্তু চাঁদের মধ্যে নামে নেয়। অ্যাপোলো 11 যেটা নাকি চন্দ্রযান ছিল ওইটার মধ্যে তিনি ছিল। এটা কিন্তু আমি এখানে সংক্ষেপে লিখে দিছি, তোমাদের বইয়ে কিন্তু অনেক লম্বা করে লেখা আছে, এগুলো তোমরা এখান থেকে শর্টকাট করে দেখে নিও। এরপর যাই আমরা মঙ্গল গ্রহে অভিযান, পাথফাইন্ডার ও সুজারনার। তারিখটা হলো 4 জুলাই 1997, নভোযান পাথফাইন্ডার, রোবট রুবার সুজারনার, ওজন মাত্র 22 পাউন্ড। এটাই হলো রোবট। এটা কিন্তু মঙ্গল গ্রহে কিন্তু প্রথম অবতরণ করেছিল, এটা কিন্তু অনেক দিন ছিল এখানে। তারপর উল্লেখযোগ্য তথ্য, মঙ্গল গ্রহের মাটি বায়ু বিশ্লেষণের ক্ষেত্রে এটি ছিল একটি বিপ্লবীয় পদক্ষেপ। কিউরিওসিটি রোভার, নাসার মঙ্গল অভিযান। এর আগেরটা কিন্তু আমরা দেখছিলাম দুইটাই কিন্তু মঙ্গল গ্রহের জন্য অভিযান করেছিল। প্রথমটা ছিল 1997 সালে, এরপরটা হলো 2012 সালে। ল্যান্ডিং এর তারিখ হলো 6 আগস্ট 2012 সালে। এটা মঙ্গল গ্রহের মধ্যে অবতরণ করেছিল, কিন্তু পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয়েছিল 26 নভেম্বর 2011 সালে। নিচে এটা ছবি দেওয়া হয়েছে, এটাই হলো রোভার কিউরিওসিটি। উল্লেখযোগ্য তথ্য, এটি একটি নিউক্লিয়ার চালিত রোভার যা মঙ্গল গ্রহের জীবনের সন্ধান ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করেছিল। বেশিরভাগ মহাকাশযানের চালিকা শক্তি হয়ে থাকে সৌরশক্তি, কিন্তু এটার চালিকা শক্তি ছিল নিউক্লিয়ার শক্তি। পারসিভিয়ারেন্স রোভার, মার্চ 2020 সালের মিশন। এটাও কিন্তু মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা করেছিল। তারিখ হলো 30 জুলাই 2020 সালে। নভোযানের নাম মার্চ 2020। তারপর রোভার পারসিভিয়ারেন্স। উল্লেখযোগ্য, এটি জীবাশ্ম সন্ধান। এটার মাধ্যমে ভবিষ্যতে আমরা পৃথিবীর মানুষ মঙ্গল গ্রহে বসবাসের যোগ্য করতে পারবো কিনা সেটা নিয়ে মূলত এটা রিসার্চ করবে। এরপর দেখি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, এটাকে সংক্ষেপে JWST বলে। মহাকাশীয় দূরবীক্ষণ যন্ত্র, যাহা মূলত নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা ও কানাডীয় মহাকাশীয় সংস্থা, এটা কিন্তু বড় বড় 3টা মহাকাশ সংস্থা একসাথে এটাকে তৈরি করে। একটা হলো নাসা, আরেকটা হলো ইউরোপীয় মহাকাশ সংস্থা, আরেকটা হলো কানাডীয় মহাকাশ সংস্থা। এটা কানাডীয়টা কানাডার, আর আরেকটা রয়েছে সেটা হলো ইউরোপীয় ইউনিয়নের যেটা নাকি আছে সেটা। আর নাসা তো তোমরা সবাই জানো, সেটা হলো আমেরিকার। এটি পূর্ববর্তী হাবল টেলিস্কোপের উত্তরসূরি হলেও প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক দিক থেকে অনেক বেশি উন্নত। এর আগে আমাদের যেটা নাকি স্পেস টেলিস্কোপ ছিল সেটার নাম ছিল হাবল টেলিস্কোপ। এটা কিন্তু অনেক বছর আমাদেরকে সার্ভিস দিছিল।
এরপর এটা কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু উৎক্ষেপণ করা হয়েছিল। এখানে ছবিটা দেয়া আছে, এটাই হলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। সংক্ষেপে এটাকে ওয়েব নামেও ডাকা হয়, এটা কিন্তু তোমরা মনে রাখতে পারো। এরপর উৎক্ষেপণ ও কক্ষপথ, এটাকে কখন উৎক্ষেপণ করা হয় এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। 25 ডিসেম্বর 2021 সালে উৎক্ষেপণের স্থান এটা গায়ানা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল মূলত। এরপর উৎক্ষেপণের পর প্রায় 30 দিন মহাকাশ যাত্রা করেন। এটি পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরত্বে অবস্থিত দ্বিতীয় लाग्रांज বিন্দু। তোমরা কিন্তু এখানে একটা জিনিস বুঝবে না, সেটা হলো দ্বিতীয় लाग्रांज বিন্দু। এই জিনিসটা কি এটা তোমাদেরকে আমি ভালো করে বোঝানোর জন্য একটা ভিডিও দেখাই। এটা হলো সূর্য আর এটা হলো পৃথিবী, মাঝখানে কিন্তু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। সূর্যের একটা আকর্ষণ রয়েছে এবং পৃথিবীরও একটা নিজস্ব আকর্ষণ রয়েছে, দুইটারই নিজস্ব একটা আকর্ষণ রয়েছে। সূর্য পৃথিবী থেকে কিন্তু বড়, সেই জন্য সূর্যের আকর্ষণটা কিন্তু অনেক বেশি স্ট্রং। এরপর পৃথিবী কিন্তু সূর্য থেকে ছোট, সেই জন্য পৃথিবীর আকর্ষণটা সূর্য থেকে কিন্তু কম। সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর আকর্ষণ যেই জায়গাতে একদম সমান থাকবে সেটাকে এই পয়েন্টটা বলা হয়। এটা কিন্তু আমি আরেকবার দেখাচ্ছি, ভালো করে দেখো। এই মধ্যখানে কিন্তু এইটা থাকবে। এখানে মহাকর্ষ এবং কেন্দ্রীয় ত্যাগ বলের সাম্য থাকায় টেলিস্কোপ স্থিরভাবে স্থাপন করতে পারে। এটাই হলো মূল কথা। আমি একটু আগে যেটা নাকি তোমাদেরকে ভিডিওতে দেখাইছি সেটা এখানে জাস্ট লিখে দিছি। ওই স্থানে কেন টেলিস্কোপকে স্থাপন করতে হয় সেটা এখানে দেখো নিচে, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। ওই স্থানে অবস্থান করার কারণে পৃথিবী, চাঁদ, সূর্য টেলিস্কোপের একদিকে থাকে এবং অন্য পাশে এক বিশাল সানশিল থাকে যা এটিকে ঠান্ডা রাখে। এটি জানবে মহাবিশ্বের প্রথম দিক থেকে ছায়াপথ নক্ষত্র কিভাবে তৈরি হয়েছিল। আমরা দেখতে পাবো 1350 কোটি বছর আগের আলো। এটা কেমনে হয়? এত কোটি বছর আগের আলোটা আমরা এখন কেমনে দেখব? আমি সেটাও ভিজুয়ালি দেখাবো তোমাদেরকে একটা ভিডিও। আগে এটা একটু করে পড়ে নিই। নক্ষত্র ও গ্রহ গঠনের পর্যবেক্ষণ, গ্রহ নক্ষত্র কিভাবে তৈরি হয় তা জানা শুরু করেছে। অবশ্যই এই টেলিস্কোপ দিয়ে তো সবকিছু দেখা যায়। এটি এক্সোপ্ল্যানেট ও তাদের বায়ুমণ্ডল বিশ্লেষণ করতে পারে। কি কি দেখা যাবে? মহাবিশ্বের প্রাচীন ঘটনা ও বস্তু, ছায়াপথের গঠন ও বিবর্তন, সৌরজগতের গ্রহ ও উপগ্রহ খুঁটিনাটি, এমনকি জীবনের উপযোগী গ্রহ খোঁজার সুযোগ রয়েছে। আচ্ছা, আমরা এই যেটা নাকি পুরাতন আলোটা এখন কিভাবে দেখব সেটা একটু আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখে নিই। এখানে দেখো, ভালো করে খেয়াল করো। আমরা জানি নক্ষত্র হলো যার নিজস্ব আলো আছে। সূর্য কিন্তু একটা নক্ষত্র। আমরা বললাম এটা কিন্তু অনেক দূরের একটা নক্ষত্র। ওই নক্ষত্র থেকে কিন্তু এই আলোটা আসতেছে আমাদের পৃথিবীর দিকে। এটা ভালো করে দেখো, খেয়াল করো। এই দেখো, আমাদের পৃথিবী থেকে কিন্তু আলোটা আসলো। আচ্ছা, এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রয়েছে, সেটা হলো কেমনে হলো। যেমন তুমি যদি এখন সূর্যের দিকে তাকাও, এখন কিন্তু তুমি কিন্তু সূর্য দেখতেছো এবং সূর্যের আলোটাও দেখতেছো। তার মানে এই না যে সূর্যের আলোটা এখনই তুমি যেটা নাকি দেখতেছো এটাই রিয়েল। না, এটা রিয়েল না। কারণ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 24 সেকেন্ড, প্রায় কাছাকাছি একটা সময় লাগে। এখন তুমি সূর্যের যে আলোটা দেখতেছো সেটা হলো 8 মিনিট 24 সেকেন্ড আগের আলোটা। এটা এইরকম ভাবে আসছে। এখন আমরা ভিডিওতে দেখছি সেই রকম ভাবে এই আলোটা আমাদের চোখে আসলো। সেটা আমি আরেকটু করে দেখাই। একটা নক্ষত্র থেকে দেখো আলোটা কিভাবে আসতেছে। তাহলে 1350 কোটি বছর আগের আলো আমরা এখন কিভাবে দেখলাম? সেটা হলো অনেক দূরে অবস্থিত কিছু নক্ষত্র এই টেলিস্কোপের মাধ্যমে দেখা যায়। এই আলোটা ওইখান থেকে আসতে আমাদের গ্রহে 1350 কোটি বছর লাগে। তাহলে আমরা এখন যে আলোটা দেখতেছি টেলিস্কোপের মাধ্যমে সেটা কিন্তু 1350 কোটি বছর আগের আলো। এরপর রয়েছে বাংলাদেশের মহাকাশজয় বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। এটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে নিচে দিলাম। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট এটি হলো বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ, যেটা নাকি স্যাটেলাইট আর কি। এটি উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের 57তম স্যাটেলাইট অধিকারী দেশ হিসেবে গণিত হয়। পৃথিবীতে স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের সিরিয়াল যেটা নাকি আছে, এটার মধ্যে বাংলাদেশের স্থান হলো 57তম।
এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য এটা গুরুত্বপূর্ণ আছে। এরপর গুরুত্বপূর্ণ তথ্য, বিষয় উৎক্ষেপণের তারিখ, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমরা একটু ভালো করে দেখে নিও। 11 মে 2018 সালে বিষয় উৎক্ষেপণের কেন্দ্র, যেটা নাকি উৎক্ষেপণ করেছিল, এটা উৎক্ষেপণ করা হয়েছিল কেনেডিয়া স্পেস সেন্টার, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র থেকে। এরপর রয়েছে বিষয় রকেট, বিবরণ হলো ফ্যালকন 9 ব্লক 5, এটা হলো স্পেস এক্স এর, যেটা নাকি ইলন মাস্কের যেটা নাকি আছে, সেই রকেটগুলো ইউজ করে এটা মহাকাশে পাঠানো হয়েছিল। এরপর বিষয় ওজন, এটার ওজন হলো 3.7 টন। তারপর বিষয় সংকেত পাঠানো শুরু হয় 12 মে 2018 সালে, এটা কিন্তু পাঠানো হয়েছিল 11 মে এবং সংকেত পাঠানো হয়েছিল 12 মে। তোমরা এই বিষয়গুলো ভিজুয়ালি দেখার কারণে তোমাদের কিন্তু আরো একটু সহজে মনে থাকবে। আর বইয়ের মধ্যে অনেকগুলো লেখা রয়েছে, এতগুলো লেখা পড়তে গেলে তোমাদের মনে থাকবে না, স্বাভাবিক বিষয়। সেই জন্য আমি এখানে অনেক সংক্ষেপ করে মেন যেগুলো নাকি পয়েন্ট আছে এগুলো এখানে আমি উল্লেখ করে দিই, তোমরা নিয়মিতভাবে এগুলো দেখিও।